স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। রকমারি ফলের সমাহার, চারদিকে উৎসব করে রসালো ফল খাওয়ার পর্বও জমজমাট। তবে হালে এর সঙ্গে যোগ হয়েছে বিষক্রিয়ার ভয়, কারণ ফল উৎপাদন, পাকানো ও সংরক্ষণে মাত্রার বেশি রাসায়নিক পদার্থ যোগ করার অভিযোগ সামনে আসছে। এতে করে দেশি বিদেশি সব ফল থেকেই দূরে থাকছেন অনেক ক্রেতা। এ সমস্যা থেকে উত্তরণের পথ কি, এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ডক্টর এম এনামুল হক, আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাবের সভাপতি গোলাম রহমান। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সাথে বগুড়া থেকে সরাসরি যোগ দেবেন সহকর্মী হাসিবুর রহমান বিলু, আপনাকেও স্বাগত। তো যেটি বলছিলাম যে এই যে ফলের মাস, কিন্তু অনেকে আবার ভয় পায় ফল খেতে, কারণ বিভিন্ন রকম রাসায়নিকের খবর আমরা শুনি এবং তার কিছু হাতে নাতে তার কিছু প্রমাণও পাওয়া যায়। তো এই দুটোর মধ্যে কিভাবে সমন্বয় করা যায়, আমি একজন ক্রেতা হিসেবে কিভাবে বিষমুক্ত ফল খেতে পারি? প্রথম কথা হলো যে আজকাল যে কথাটা বলা হয় ফরমালিন, আসলে ফরমালিন এমন একটা জিনিস, কেমিক্যাল, যেটা কিন্তু আমি যত ইন্টারভিউ নিয়েছি যেগুলোতে আম গ্রোয়িং এরিয়াতে, এবং দেখেছি, আমারও জন্ম 100 বিঘা আম বাগানের মধ্যে, চাঁপাইনবাবগঞ্জে। তো এই কথাটা একদমই কিন্তু ঠিক না, মানে ফল সংরক্ষণের জন্য ফরমালিন এটা দুটো পার্ট আছে, একটা অ্যানিম্যাল কিংডম বা প্রাণী জগৎ, আর একটা হলো উদ্ভিদ জগৎ। প্রাণী জগতে ফরমালিনটা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এটা কিন্তু মাছে থাকতে পারে, কিন্তু ফলের মধ্যে থাকবে না। ফলের মধ্যে এটা কিন্তু যারা বলেন তারা কিন্তু অনুমানের উপরে বা বিভিন্ন শুনে কথা বলেন। আচ্ছা, ফরমালিন বাদে কিন্তু কীটনাশক বা সংরক্ষণ বা পাকানো ওগুলো তো হয়। এখানে প্রথম কথা হলো ফল পাকানোর ব্যাপার আছে, যে আম কিন্তু একদিনে জন্মগ্রহণ করে না। একটা গাছের মধ্যে কিন্তু তাদের গ্রোথ ডিফারেন্ট 3 সপ্তাহ মতো বা 20-22 দিন লেগে যায়। প্রথমটা যেটা ফ্রুট সেটিং হলো বা ফলটা ধরলো, তার চেয়ে যেটা পরে যেটা আলো, তাদের মধ্যে প্রায় 3 সপ্তাহের ব্যবধান আছে। তো আমরা যে ফলটা পাড়বো, সে আমের কথাই বলি। তো এখানে আমি যদি প্রথমে পুষ্ট আমগুলো যদি পারি, তাহলে দেখা যাবে যে তারপরের আমগুলো আমি যদি 7 দিনের ব্যবধানে যদি আম পাড়তে থাকি, তাহলে দেখা যাবে যে পরের আমগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই ব্যবস্থায় প্রায় 20 থেকে 30 ভাগ ফলন কিন্তু আমের বেড়ে যাবে ওই একই গাছের। আর আমরাও পুষ্ট ফলটা খেতে পারবো। এটা কি কৃষকদেরকে বা আম চাষিদেরকে আপনারা এই যে সচেতনতা, এটা নিয়ে কাজ করেন, মানে কৃষি বিভাগ কাজ করে? আমাদের যেগুলো মাঠ পর্যায়ে কর্মকর্তারা আছে, তারা যতটুকু সম্ভব তারা মেসেজগুলো দেয়, তথাপিও কতগুলো ব্যাপার আছে যে এই মেসেজের প্রতি কতটুকু গুরুত্ব দেওয়া হয় বা বাগানিরা বা ক্রেতারা, এটাও প্রশ্ন আছে। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো যে বাংলাদেশে যে সাতক্ষীরা বেলটা আছে, দক্ষিণ অঞ্চলের বেলটাতে আম, আর আপনি যদি পঞ্চগড় বেল বা চাঁপাইনবাবগঞ্জের বেলটা বলেন, তো এইখান থেকেও কিন্তু 3 সপ্তাহ পিছনে, আগা পিছনে। আপনার ওই সাউথ বেল বা দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে, সাতক্ষীরা, যশোর বা তৎসংলগ্ন, এমনকি হিলট্রাক্ট, পার্বত্য চট্টগ্রাম থেকে এই বেল্টের মধ্যে পড়ে, তাদের কিন্তু আম 3 সপ্তাহ আগে পাকা আরম্ভ হয় এই দেশের এইটুকু এই আবহাওয়ার প্রেক্ষাপটে। তো সুতরাং আপনার ওখানে যখন যে আমটা পাকছে, এখানে আমটা পাকছে 3 সপ্তাহ পরে। আবার একই গাছের মধ্যেও আবার 3 সপ্তাহের ব্যবধান আছে। তো এইখানে ব্যাপার হলো যে কতগুলো আম আছে, ফল আছে, যেমন কমলা আছে, না পাকলে তার পাড়া যাবে না, প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু আমের মতো বা কাঁঠালের মতো তারা যদি পুষ্ট ফল পাড়ানো হয়, কিন্তু ঘরে রাখার পরেও কিন্তু তার পাকার প্রক্রিয়া চলতে, মানে মোট কথা কৃত্রিম ভাবে না পাকিয়েও খামারিরা যদি সচেতন হয়, তাহলে সেটা বিপণন করা সম্ভব। প্রথম কথাই হলো পুষ্ট আম হইতে হবে, অবশ্যই পুষ্ট ফল হইতে হবে। পুষ্ট ফল তার আগে পাড়া যাবে না। এই যে আমি নিরাপদ ফল খেতে চাই একজন ক্রেতা হিসাবে, এটা তো আমার অধিকার। সেই অধিকারটা যেন আমি সংরক্ষিত থাকে, এটার জন্য তৎপরতা কেমন দেখেন আপনি সরকারের? এক সময় কয়েক বছর আগে তো আপনার একটা মহামারীর মতো ফর্মালিনের ব্যবহার, ফর্মালিন বলতে শুধু ফর্মালিন না, কার্বাইড এবং আদার কেমিক্যালস, পেস্টিসাইড, সব কিছুকে বোঝায়। এর মধ্যে কিছু কিছু ব্যবহার করা হতো আপনার রঙের জন্য, যাতে দেখতে সুন্দর হয়, আর কিছু কিছু ব্যবহার হতো যে আগে পাকানোর জন্য, আবার কিছু কিছু ব্যবহার হতো যাতে আমটা দীর্ঘদিন
বা ফলটা দীর্ঘদিন থাকে। সংরক্ষণ করা। তো এই এই যে এইসব যে কেমিক্যালসের ব্যবহার, এটা অধিকাংশ ক্ষেত্রে মাত্রাতিরিক্ত ব্যবহার হতো, এবং যার ফলে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ক্ষতিকর, ক্যান্সার থেকে আরম্ভ করে হেন কোনো রোগ নাই যেটা এতে না হয়। 3-4 বছর আগে বেশ ড্রাকোনিয়ান কিছু ব্যবস্থা নেওয়ার পরে এই প্রবণতা রোধ পায়, এবং সরকার একটা আইনও করে। এটা যদিও আইনটার নাম আপনার ফরমালিন নিয়ন্ত্রণ আইন, এবং যাতে যাবজ্জীবন শাস্তিরও ব্যবস্থা আছে। তো এবং এইসব ব্যবস্থার ফলে, এবং কৃষি অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসন বিশেষ করে কিন্তু কখন ফল পাড়তে হবে কৃষকদের সাথে নিয়ে বেশ একটা ব্যবস্থাপনা গড়ে তোলে। এতে জিনিসটার প্রবণতা বহুলাংশে লোপ পেয়েছে। গত বছর আমরা মোটামুটি নিরাপদই ভাবেই আর কি আম, লিচু এইসব করেছে। আপনার হয়তো মানে গত বছর আপনারা মানে ক্যাবের কাছে সেরকম কোনো অভিযোগ পান না, না? আমরা তো গত বছর বিষয়টা বেশ ভালোই ছিল বলে মনে হয়। এবছরের কি অবস্থা? আচ্ছা, আপনার এক সময় আপনার মনে আছে কিনা, লিচু খেয়ে দিনাজপুরে সম্ভবত বেশ কয়েকটি শিশু মারাও গেছিল। এবছর বিষয়টা মনে হচ্ছে আবার কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরই মধ্যে বেশ কয়েকটা অভিযোগ এসেছে যে আপনার আম খাওয়ার পর। আপনি কি মনে করেন তার মানে সার্বক্ষণিক নজরদারিটা খুব জরুরি? নজরদারিটা সবসময় থাকতে হবে, কারণ সুযোগ সন্ধানী ব্যবসায়ীর অভাব নাই। এতে যে অনেক সময় মানে আপনার একটা অতি লোভে যে 3 সপ্তাহ ধরে যে জিনিসটা আর কি পাড়া উচিত, যে আম অতি লোভে হয়তো একসাথে সব পেড়ে তারপরে নানা রকমের আপনার কেমিক্যালস ব্যবহার করে মানুষের ক্ষতি করে। আমরা একটু বগুড়াতে কথা বলে আসি আমাদের সহকর্মী হাসিবুর রহমানের সাথে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা দিনাজপুরে এই যে আম, লিচু, এগুলোর কর্মযোগ্যটা কেমন দেখছেন? সেখানে কর্মচাঞ্চল্য কেমন, ফলের ফলন কেমন, দাম কেমন, আমাদেরকে ওভারঅল একটু জানান। আপনি জানেন যে উত্তরবঙ্গে যে দুইটি ফল বেশি এই মধু মাসে জনপ্রিয়, তার একটা হলো লিচু আর আম। আমের রাজা তো রাজশাহী, আপনি যেখানে জানেন। সেখানে এই বছর প্রায় 42,000 হেক্টর বাগানে আমের চাষ হয়েছে, এবং সেখান থেকে আমের যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে প্রায় 4,65,000 মেট্রিক টনের মতো এবার আম তারা সংগ্রহ করবেন। যদিও ব্যবসায়ীরা বা চাষিরা বলছেন যে এবার মৌসুমের শুরুতে একটা শিলাবৃষ্টির কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে, তারপরেও তাদের প্রত্যাশা যে ভালোই ফলন হবে। আর অন্যদিকে দিনাজপুরের কথা যদি বলেন, আমি একটু আগে আমাদের সহকর্মীর সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে 4.5 লাখের মতো লিচু গাছ রয়েছে দিনাজপুরে। একসময় মাসিমপুর ছিল দিনাজপুরের লিচুর জন্য বিখ্যাত, এখন কিন্তু বিখ্যাত হয়ে গেছে বিরলের বেশ কিছু এলাকা। আর সেখানে প্রায় 3 ধরনের লিচু বেশি হচ্ছে, চায়না 3, বোম্বাই, কাঁঠালি এবং মাদ্রাজি একটা জাত আছে। এই সবগুলো জায়গাতেই কিন্তু এই দুটি ফলকে কেন্দ্র করে খুবই চাঞ্চল্য রয়েছে, বিশেষ করে ব্যবসায়ী, চাষি। এবং আপনি জানেন যে এটা একেবারেই ফসলের, বিশেষ করে আমের একেবারে পিক মৌসুম, লিচুরও পিক মৌসুম, সেই কারণে কিন্তু এবার খুব বেশি তারা তৎপর রয়েছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, সরকার কিন্তু একটা খুব বড় ধরনের উদ্যোগ নিয়েছে যাতে কোনোভাবেই রাসায়নিক মেশানো না হয়। আমি একটু আগে কথা বলেছি বগুড়ার এডিএমের সঙ্গে, তিনি যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই মন্ত্রী পরিষদ সচিব তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, এবং তারাও কিন্তু মাঠে রয়েছেন। এর ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এইবার কিন্তু আমের ক্ষেত্রে একটু মনে হচ্ছে যে কম যেন ফরমালিনের বিষয়টা, তবে কার্বোহাইড্রেট যেটা দিয়ে মূলত ফল পাকানো হয় সেটার কিছু অভিযোগ আমাদের কাছে আসছে। আর দিনাজপুরের লিচুর ব্যাপারে কিছু অভিযোগ আছে, যেটা একটু আগে আমাদের সম্মানিত অতিথি বলছিলেন যে কিছু অভিযোগ, সেটা কিন্তু আমরা এখনো পাচ্ছি। আর যে কারণে জানতে চাচ্ছিলাম যে দাম কেমন এবার, মানে ফল, লিচু বা আমের? হ্যাঁ, দামের জায়গাটাই আছে, সেই জায়গাটাতে আসছে যে আমের দাম কিন্তু মোটামুটি শুরুতে ভালো থাকে, এবারও ভালো আছে। তবে লিচুর দাম, যেটা খুবই ভালো কোয়ালিটির লিচু, যেটাকে বলা হয় বেদানা লিচু বা হাই কোয়ালিটির লিচু, সেগুলোর কিন্তু একটু যেন মনে হচ্ছে আমার কাছে জাত ভেদে গতবারের তুলনায় একটু কম, বিশেষ করে দিনাজপুরেরটার কথা বলছি, কারণ সেখানে এই ধরনের অভিযোগ উঠছে যে এখানে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে লিচু সংরক্ষণের ক্ষেত্রে। আপনি
ফরমালিনের মতো কেমিক্যাল থাকে ফলে, কিন্তু তার বাইরেও যাতে লিচুর মতো, বিশেষ করে লিচু যাতে পচে না যায় দূরে পাঠানোর ক্ষেত্রে, সেখানে কিছু ইউজের অভিযোগ আমরা পাচ্ছি, কিন্তু এখনো এটা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানা যায়নি। জি, ধন্যবাদ হাসিবুর রহমান, আমাদের সঙ্গেই থাকুন। আবারও যাবো, আমরা একটা বিরতি নিয়ে আসি, আরো আলোচনা হবে। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম দেখলেন ঢাকায়। আমরা জানি যে বাণিজ্যিকভাবে ফল উৎপাদন, বিপণন, পরিবহন সব ক্ষেত্রেই কিন্তু একটা রাসায়নিক ব্যবহার হয় বিভিন্ন দেশে, এবং এটা একটা মাত্রা নির্ধারণ করা আছে যেটি মানব দেহের জন্য হয়তো অতটা ক্ষতিকর হবে না। আমাদের দেশে কি সেরকম কোনো মাত্রা নির্ধারণ করা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে দুটো পদার্থ সাধারণত আমে বা কেমিক্যাল ব্যবহার করা হয়। একটা হলো কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড। এটা ক্যালসিয়াম কার্বাইড, এটা কিন্তু আসলে মানব দেহের জন্য ক্ষতিকর, এটা ঠিক। তবে এটা ফল পাকানোর জন্য তারা করে। সেটা কিভাবে হয় সেটাও আপনাকে বলছি। যেসব যারা আম ধরেন ঢাকায় পাঠাচ্ছে, তারা কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড আছে এতটুকু, ধরেন 5 গ্রাম 10 গ্রাম একটা পুটলি বাঁধে, মানে নিচে এই যে ঝুড়ির নিচে ওখানে রেখে দেয়। এটা কিভাবে কাজ করে? এটা গ্যাসিয়াস ফর্মে, এইটাকে এমনভাবে গ্যাস প্রডিউস করে বা উৎপাদন করে যে সমস্ত আম ঘেমে যায় এবং টেম্পারেচার ওখানে তাপমাত্রাও বেড়ে যায়। আপনি তো জানেন যে যখন তাপমাত্রা বেড়ে যায় তখনও কিন্তু আম পাকায়। আপনি যে কোনো কলা পাকাইলেও চুলাতেও অনেকে গরম করে পাকায়, তো ওখানে ওই ফর্মুলাই করে। তবে এইখানে ব্যাপার আছে, ওরাও কিন্তু একদম না, ওরা হিসাব করে নেয় কত ঘন্টা, 24 ঘন্টা পরে আবার ওইটা ঝুড়িটা খুলে দিতে হবে বিপণন কেন্দ্রে। খুলে দিলে তারা কার্বন মনোঅক্সাইড হিসাবে গ্যাসটা বেরিয়ে যায়। এটা একটা কার্বাইড যে থাকলো পুটলার মতো করে নিচে, একটা পুটলি, ওটা কিন্তু এটা মানুষের জন্য কিভাবে ক্ষতিকর হয়? এইখানে কার্বাইডটা অ্যাকচুয়ালি মানুষের জন্য ক্ষতিকর আছে। পার্টিকুলারলি 2 রকমের কার্বাইড দেশে প্রচলিত আছে। একটা ইন্ডাস্ট্রিয়াল কার্বাইড, এটা সস্তা দামে, আর একটা রিয়াল যেটা মানে ব্যবহার হয় সেটার দাম একটু বেশি। তো ক্ষতিকর হবে যদি যারা ব্যবহার করছে, যদি ইন্ডাস্ট্রিয়াল অর্ডিনারি কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড বলে, এটা কিন্তু ক্ষতিকর জিনিস। তবে এটাও ঠিক, এটা কিন্তু গ্যাসিয়াস ফর্মে কাজ করে। এটা যেটুকু আছে সেটা উড়ে যায়, তবুও আমি কোনো সময় মনে করব না যে এটাকে অনুমতি দেওয়া। অর্থাৎ অপুষ্ট আমে যদি দেয় তাতেও রং চলে আসবে। উনি সম্মানিত যে বলছিলেন যে রঙের একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার আছে যে আমাদের ভাবতে হবে, যে সমস্ত ফলের আমরা ছিলা খাই, যেমন কি কলায় কি খায়, বা আমে কি খায়, বা কাঁঠালে কি খায়, বা লিচুতে কি খায়, সেগুলা মোর সেফার অনেকটা ভালো দেন আপনার যেটা সরাসরি খাচ্ছি, যেমন আঙ্গুর খাচ্ছি, জাম খাচ্ছি, পেয়ারা খাচ্ছি। এখানে কিন্তু ডেঞ্জারটা খুব বেশি। আবার এটাও আছে যে আপনি যদি পানির মধ্যে যদি একটা কেমিক্যাল দেওয়াও যদি কিছু থাকে, সেটাকে চুবিয়ে রাখলেও কিন্তু সেটা অসমোসিস এর মধ্যে মানে সেটা কিন্তু তাহলে আপনি বলছেন যে খাওয়ার আগে ভিজিয়ে রাখলে আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখলে এটাও কিন্তু একটা উপায় নিরাপদ করার জন্য। অবশ্যই। আপনি বলছিলেন যে নজরদারির বিষয়টা, যে বিষ মুক্ত বা কেমিক্যাল মুক্ত ফল যদি আমরা খেতে চাই, সরকারের পক্ষ থেকে নজরদারি জরুরি। তার পাশাপাশি এটাও তো জরুরি যে উৎপাদক বা বিপণন বা ব্যবসায়ী যারা আছেন তাদেরকে একটু সচেতন করে তোলা। সচেতনতা তো সর্বপর্যায়ে দরকার। এটা কখনো কাম্য নয় যে ক্ষতিকর কোনো কেমিক্যালস ব্যবহার হবে উৎপাদন বাড়ানোর জন্যে, অথবা গুণগত মান ভালো তা এটা অ্যাপারেন্টলি তা সেই রকম একটা লুক সৃষ্টি করার জন্য। তেমনিভাবে যে সেলফ লাইফ বাড়ানোর জন্যে অথবা পরিবহনের সময় বাড়ানোর জন্যে যদি কেমিক্যালস ব্যবহার করা হয়, তাহলে এতে আপনার বিপাক সৃষ্টি হতে পারে মানুষের। আমি একটু আগেই বলছিলাম যে কয়েক বছর আগে দিনাজপুরে অনেক গুণে শিশু মারা গেছিল। এবছর কিন্তু তরমুজ থেকেও একই রকম তরমুজের আর কি টেক্সটাইল ডাই ব্যবহার আর কি হরহামেশা হচ্ছে। ওই দিন এক কাজের বুয়া বলছিল সে 220টা তরমুজে ইঞ্জেকশন দিয়ে এসেছে, এর মানে রংটা ভালো করার জন্য। এতে কিন্তু শুধু রংটা ভালো করার জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য, এগুলি খুবই গহীত কাজ।
এবং এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি সকল পর্যায়ে, ভোক্তা পর্যায়ে যেমন দরকার, উৎপাদক পর্যায়ে যেমন দরকার, যারা বিপণনে জড়িত, যারা পরিবহনে জড়িত, সবাইকে সচেতন করাটা অত্যন্ত জরুরি। এই বিষয়ে আমি একটু জানতে চাবো আমাদের সহকর্মী হাসিবুর রহমানের কাছে। হাসিবুর রহমান, আমরা এই আগেও শুনেছি যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে বা ফল ব্যবসায়ীদেরকে বা বিপণনের সঙ্গে যারা জড়িত তাদেরকে নানাভাবে সচেতনতার চেষ্টা করা হচ্ছে। আপনি কেমন দেখেছেন তাদেরকে সচেতনতার যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কতটুকু কাজে লেগেছে? এইবারের কথাই যদি ধরেন, এই কয়েকদিন আগে, দিন 10-15 আগে কিন্তু বগুড়ার জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ব্যবসায়ী সবাই মিলেই কিন্তু এই ধরনের একটা আয়োজনের মধ্যে মত বিনিময় করেছেন। সেখানে তারা মোটামুটি যার যেমন অবস্থান সেখান থেকে এই ধরনের কেমিক্যালের ব্যবহার, বিশেষ করে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনোভাবেই তারা হতে দেবেন না, নিজেরাও করবেন না, অন্যরাও যাতে না করতে পারেন সে ব্যাপারে তারাও সহযোগিতা করবেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বগুড়ার এডিএম এর সঙ্গে, উনি আমাকে যেটা জানিয়েছেন যে তারা এই নির্বাচনের পরে এই বিষয়গুলো নিয়ে আবার কাজ শুরু করবেন। যারা ভোক্তা পর্যায়ে আছে তাদের হাতে ফল ওঠার আগে তারা পরীক্ষা করবেন মেশিন দিয়ে, এবং সেই জায়গা থেকেই তারা নিশ্চিত হতে পারবেন যে আসলে আমরা কোন পর্যায়ের কেমিক্যাল খাচ্ছি বা আমাদের যে খাদ্যটা নিচ্ছি বা যে ফলটা কিনছি তার মধ্যে কেমিক্যাল আছে কিনা। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এইবার কিন্তু বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরও খুবই গুরুত্ব দিচ্ছেন এবং মুখ্য সচিব ইতিমধ্যেই চিঠি দিয়েছেন বিভিন্ন জায়গায় যেন কোনোভাবেই ফরমালিন মেশানো বা কার্বাইড মেশানো বা এই ধরনের ক্ষতিকর কোনো কেমিক্যালের মাধ্যমে ফল যাতে পাকানো না হয় বা ফল যাতে বিপণন না করা হয় সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং তারা কিন্তু যেভাবে তৎপর হয়েছে তাতে আমার মনে হয় যদি শেষ পর্যন্ত ধরে রাখা যায় অনেকাংশেই কমে যাবে কিন্তু এই কেমিক্যালের ব্যবহার, বিশেষ করে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহারটা অনেকাংশেই কমে যাবে। জি, ধন্যবাদ হাসিবুর রহমান আমাদের সঙ্গে থাকার জন্য। কেমিক্যালের আরেকটা কথা আপনি বলছিলেন যে একটা নির্দিষ্ট রাসায়নিক আছে যেটি ব্যবহারের অনুমোদন আছে, সেটি জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে যেমন আমি ওই অংশটুকু বলি যে সেলফ লাইফ সম্বন্ধে বা বেশি দিন একটা আমকে বা ফলকে তার তাজা রাখার জন্য যেটা কি করা দরকার এটা একটু বলা দরকার সচেতনতার জন্য। সেটা হলো, ধরেন আমরা যখন আম পাড়ি, আম পাড়ার পরে যে দুধটা থাকে এটা কিন্তু অত্যন্ত কোরসিভ, মানে এটার কষ্টাতে আমকে পচিয়ে দেয়। সেই জন্য আমরা সুপারিশ করি যে এটা একটা হট ওয়াটার ট্রিটমেন্ট বডি বা গরম পানিতে এটা চুবিয়া পরিষ্কার করে নেওয়া। সেখানে হঠাৎ পানির গরমতা হবে হাতের সহনশীলতা বা 55 ডিগ্রি সেলসিয়াস মতো হবে, সেন্টিগ্রেড হবে, মানে হাতে সহনশীল মাত্রাতে। আমি যদি 5 মিনিট যদি আমটাকে ধুয়ে আবার শুকায় নিয়ে যদি প্যাকিং করি তাহলে কিন্তু সেলফ লাইফ প্রায় তার জীবনীটা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয় আমাদের। আমি এই বিষয়গুলো আরো জানবো আপনার কাছে, একটা বিরতি নিয়ে আসি, এসে এই বিষয়ে কথা বলবো আপনার কাছে। আর আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল আম কিংবা লিচু বা মৌসুমি ফলে রাসায়নিকের ব্যবহার, কিন্তু এর বাইরেও আমরা দেখেছি যে আমরা যে সবজিগুলো খাই সেগুলো কিন্তু দারুণভাবে রাসায়নিকের একটা প্রভাব থাকে। ক্যাপ কি এটা নিয়ে কোনো কাজ করেছে? আপনাদের অবজারভেশন কি? আমাদের যেটা হয় আজকাল মানে লাভের প্রত্যাশায়, লোভে মানে কেমিক্যালসের ব্যবহার সর্বত্র বেড়ে গেছে। আপনি শাক সবজি ফলমূল সব কিছুতেই ব্যবহার হচ্ছে। তবে যেগুলি আর কি আপনার রান্না করে খাওয়া হয়, অনেক তাপের কারণে হয়তো ক্ষতিকর অংশটা কিছুটা হ্রাস পায়। তবুও আপনার কিন্তু আমরা জানি যে এমন কিছু কীটনাশক আছে যেটা কিন্তু এটা ফুড চেইনে একবার ঢুকলে এটা কখনো ডিস্ট্রয় হয় না। তবে এইসব ব্যাপারেও আর কি আমাদের আর কি কাজ করা উচিত, দরকার। সরকারকে এবং উৎপাদকদেরকে সচেতন করা দরকার। কীটনাশকের ব্যবহারটা সুনিয়ন্ত্রিত হওয়া দরকার। অবশ্যই এটা কীটনাশকের যদি ব্যবহার সুনিয়ন্ত্রিত না হয় তাহলে এটার যে স্বাস্থ্যের জন্য বিশাল ঝুঁকি সৃষ্টি করতে পারে। আমি এই বিষয়ে যাচ্ছি, একটু এক্সপার্ট ওপিনিয়ন নিই যে কীটনাশক
একটা মাত্রা তো থাকে যে একটা ফল বা একটা সবজি খাওয়ার কতদিন আগে সর্বশেষ কীটনাশক দেওয়া উচিত মানবদেহের জন্য যেটা ক্ষতিকর হবে না? এটা আপনি খুব চমৎকার কথা বলেছেন। আসল যেটা বিষ, যে বিষ নিয়ে অন্যান্য রাসায়নিক পদার্থ ব্যবহার করে পাকানোর জন্য বা পরিবহনের জন্য বা তার আয়ুষ্কাল সংরক্ষণের বাড়ানোর জন্য। জন্য বা সংরক্ষণের জন্য বা কালার আনার জন্য, সেটাকে আমি খুব একটা বিরাট আকারে দেখি না। কিন্তু সবচেয়ে বিরাট আকারে হলো যেটা পোকা মারা ওষুধ, যেটা আমরা বলি গাছের পোকা মারা, মানে এগুলা মারাত্মক বিষ। তারপরে বিষের মধ্যেও ক্যাটাগরি আছে। আপনি বলেছেন যে কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে, এমনও বিষ আছে তার টক্সিসিটি বা তার কার্যকারিতা মাত্র 3 দিন মতো থাকে, একটা গ্রুপ আছে। কিন্তু আমরা এডুকেট করি যখন যদি ফল পাটা আগে 4-5 দিন আগে তুমি বন্ধ করে দিলে পারে এটা স্বল্পমেয়াদী যেটা বিষক্রিয়া থাকে সেটা ব্যবহার করতে পারো। কিন্তু কতগুলো আছে 3 সপ্তাহ 4 সপ্তাহ পর্যন্ত বিষক্রিয়া থাকে, সেগুলোকে আমরা কোনো মতেই 1 মাস 1.5 মাস আগেই সেটাকে আমরা বলি যে না, এগুলা ব্যবহার করতে পারবো যারা না। কৃষক উৎপাদক তারা কি চিনতে পারে যে কোনটার বিষক্রিয়া প্রলম্বিত বা লম্বা সময় থাকবে বা কোনটা স্বল্প সময়ের? আসলে এগুলা মানে শতাধিক কোম্পানি কাজ করে এবং তাদের প্রত্যেকটার কতগুলো গ্রুপ আছে যারা বিক্রি করছে তাদের কি বিক্রি কোনো করছে। দায় নাই এখানে? হ্যাঁ, তাদের যারা বিক্রি করছে তাদের বোতলগুলোতে বা লেবেলে যে কাগজের প্যাকেট যেগুলো আছে বা বোতল যেগুলো আছে তরলভাবে বা পাউডার ফর্মে যেটা আছে, 2 ফর্মেই তো পাওয়া যায়। তো এইগুলাতে কিন্তু লেখাই থাকে যে তারাই বলে যে টক্সিসিটি লেভেল বা বিষক্রিয়া কতদিন থাকবে, এটাও বলে, আর ডোজটা কতখানি দিতে হবে। ধরেন প্রতি লিটার পানিতে হয়তো 1 গ্রাম, কোনোটাতে 2 গ্রাম, এর বেশি হয় না, বা 1 মিলি ml বা ঠিক কোনো আছে, কোনো আছে মাত্রাটা থাকলো, 0.25 ml এরকম হয় আর কি বলা থাকে। তো কিন্তু প্রশ্ন কৃষকের তো হচ্ছে একটা যদি- tendency হতে পারে যে এইভাবে। কেউ যেটা যদি- আর কি বেশি এফেক্টিভ ওটা এইটা- ক্ষতিকর হলেও ব্যবহার করে। এখানে কিছু কিছু গ্রোয়ার চায় যে আমি একবার স্প্রে করে দিলাম, পোকা মারা ওষুধটা দিলাম, কিন্তু দীর্ঘমেয়াদী থাক, এটা তাদের একটা লক্ষ্য। কিন্তু ভোক্তা যে খাচ্ছে তার যে কষ্ট হবে, বিশেষ করে ধরেন করলাতে, এই যে বেগুনে এত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যায়, তাতে চিন্তাই করা যায় না, যেহেতু এগুলাতে পোকা বেশি আকৃষ্ট হয়। আরেকটা বিষয় জেনে রাখি একজন ভোক্তা হিসাবে, যে এই যে করলা, বেগুন বা সবজি, এগুলো কি পানিতে ভিজিয়ে রেখে কিছুটা বিষমুক্ত করা সম্ভব? এইটা কিন্তু বেশিরভাগই সিস্টেমিক। 2 ধরনের কীটনাশক আছে, একটা হলো গায়ের উপরে লেগে থাকা, আর আরেকটা হলো ভিতরে প্রবেশ করা। যেগুলো ভিতরে প্রবেশ করা গ্রুপ আছে সেটা কিন্তু ওটাতে কাজ হবে না, কিন্তু যেটা উপরে লেগে থাকে অ্যাসোসিয়েট অবস্থায় সেগুলা কাজ করবে ভিজিয়ে রাখলে বা ধুইলে। তবে এটাও ঠিক, তাপেও কিছুটা বিষক্রিয়া নষ্ট হতে পারে, এটাও ঠিক। উনি কাঁচা যেটা ফলের বলছেন। চেয়ে এটা। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে প্রশ্ন করেছিলাম যে ফল পাকানো বা পরিবহনের জন্য অনুমোদিত মাত্রা কোনটা, বা কোন কেমিক্যালটা অনুমোদিত সারা বিশ্বে মানবদেহের জন্য কম ক্ষতিকর? এইখানে যেটা করে রঙের জন্য, রং আনার জন্য ইথিলিন একটা ফর্মে, ইথিলিন বা ইথোপেন, এটা একই জিনিস, কোন ফর্মের উপরে, লিকুইড ফর্মের, তরল গ্যাসিয়াস ফর্মে থাকে, এই হিসাবে তাদের বলা হয়। কিন্তু এটাও কিন্তু ইন্টারন্যাশনালি অ্যালাউড। এখানে এগুলা যদি যেমন রং আনার জন্য তারা একটা চেম্বারের মধ্যে বা এখানে একটু স্প্রে করে দিলেই তার মধ্যে 24 ঘন্টা রাখলেই কিন্তু কালার চলে আসবে এবং খুব ভালো চকচকে কালার আসবে, দেখতেও ভালো লাগবে। সেটা খুব ক্ষতিকর না? ক্ষতিকর না। আর আবার যখন করে দিবে তারা কিন্তু উড়ে চলে যাবে, ইভাপর ভিতরে পড়বে না, ভিতরে যাবে না। আর এরকম আমরা কোনোদিনই করিনি যে এটা যেহেতু গ্যাস জিনিস উড়ে চলে গেল, এখানে তেমন কিছু থাকার কথা না। যে কেমিক্যাল, আর আরেকটা জিনিস কেমিক্যাল যেমন পাওয়া যায়, বেনোমিল বলে একটা পাউডার পাওয়া যায়, এটা প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে গুলে তারপর আমকে ধুয়ে নেয়, তাতে সেলফ লাইফটা বা আয়ুষ্কাল কিছু বেড়ে যায়। তারপর আরেকটা আছে প্রোক্টোরাজ বলে আরেকটা আছে, এটা বাইরের, এটা 0.5 ml প্রতি লিটার পানিতে কম মাত্রায় দেওয়া হয়, অর্ধেক মাত্রায় দেওয়া হয়, এটা তো সেলফ লাইফ। আর আরেকটা আপনি একটা কথা বলছিলেন একটু আগে, যে আমাদের দেশের আম এক্সপোর্টের ব্যাপারে বা কতটুকু আমরা সচেতন, বা এটা এই বিদেশি বাজারটাকে আগাচ্ছি না কেন। এখানে গতবার থেকে আরম্ভ হয়েছে, আর আমাদের যে আমটা প্রোডাকশন আমরা উৎপাদন করতাম সেটা কিন্তু আমাদের আভ্যন্তরীণের জন্য, যেগুলো যেমন ইন্ডিয়া করে, তারা কিছু কিছু নিলাম বা যেসব তারা বিভিন্ন জাতগুলো করে, ওইভাবেই তারা তৈরি করে যে তাদের সেলফ লাইফ বা আয়ুষ্কাল অনেক দিন ধরে থাকতে পারে, 15 দিন 20 দিন থাকতে পারে।
তো এখানেও আমাদের দেশেও যে আম সেরকম আম নাই তা না, কিন্তু আমাদের লক্ষণভোগ বলে একটা আম আছে, এটারও কিন্তু আয়ুষ্কাল প্রায় মানে এটা 10-15 দিন। ন্যাচারালি অনেক বেশি দিন কাউরি কাউরি থাকে। আর কতগুলো আছে, যেমন আমাদের হিমসাগর আছে, খুব তাড়াতাড়ি পেকে হয়তো 7 দিনের মধ্যে খেয়ে না ফেললে পারে এটা ইয়ে হয়ে যাবে। অধুনা যে আমরা আম্রপালি বলে আমটা আছে, এটার সেলফ লাইফ বা তার আয়ুষ্কাল তুলনায় প্রায় 10 দিন 15 এটা কি দিনের কোনো কাছাকাছি। কারণ আমাদের ফল আম বিশেষ করে এক্সপোর্ট না হওয়ার পিছনে, যে আমাদের মাত্রাতিরিক্ত রাসায়নিকের উপস্থিতি, এটা কি কোনো বাধা? এটাও একটা হইতে পারে, ধরা যদি পড়ে সেটা, কিন্তু আমার মনে হয় না গত বছর কয়েকটা প্রতিষ্ঠান তারা যে নিয়ে গেছে তারা এমন কোনো এরকম প্রতিকার কোনো অভিযোগ তেমন পাওয়া হয়নি। যায়নি। আমরা আবার একটা বিরতি নিয়ে আসি, আরো কথা হবে। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। এই যে মধু মাসে এত রকম ফল, সেগুলোর স্বাদ আমরা নিতে চাই। এই নজরদারি বলেন বা এইগুলো করে এই ক্ষণস্থায়ী একটা সমাধান হতে হয়, এটা স্থায়ী সমাধানের জন্য কি করা যায়, মানে যেন এটা চিরতরে বন্ধ হয়? চিরতরে মানুষের লোভ লালসা যতদিন থাকবে কোনো জিনিসই কোনো অপকর্মই চিরতরে বন্ধ হবে না। তবে ভোক্তাকে সচেতন থাকতে হবে, উৎপাদককে, পরিবহনকারীকে, বিপণনকারীকে দায়িত্বশীল হতে হবে, এবং সেই জন্য এডুকেশনের দরকার। আমরা যদি প্রত্যেক শ্রেণী পেশার লোকদেরকে এডুকেট করতে পারি এবং সবাইকে সঠিক মূল্য প্রদানে প্রস্তুত থাকি, তাহলে আমার মনে হয় এই প্রবণতা কমে যাবে। এবং এই সরকারি নিয়ন্ত্রণ কিন্তু ফর্মেলিনের আমদানি একসময় যা ছিল এখন তার একটা ভগ্নাংশে নেমে এসেছে, এবং ফর্মালিন ব্যবহারের উপর সহজলভ্যতাও বোধহয় অনেক কমেছে সেই কারণেই। এবং সাথে সাথে যেহেতু অ্যাভেলেবিলিটিটা কমেছে, সেই জন্য ব্যবহারও কমেছে। তবে এর মানে আমরা সচেতন থাকবো না তা নয়। আমরা ফল খাবো, পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে, আধা ঘন্টা 1 ঘন্টা রেখে, তাহলে এইসব কেমিক্যালসের ক্ষতিকর দিকটা অনেকটা হ্রাস পাবে। এবং মধুমাসের সব ফল, আম, কাঁঠাল, জাম, আপনার লিচু, সবই আমাদেরকে খেতে হবে। তবে আমরা সাবধানতার সাথে খাবো, এবং যে সরকারকে কাছে আমাদের আবেদন থাকবে তারা যেন নজরদারি বাড়ায়, এবং কৃষককে, উৎপাদককে, পরিবহনকারীকে, তাদেরকে যেন সচেতন করে দেয়, এবং কেউ যদি অপকর্ম করে তাকে কঠোর শাস্তির বিধান করে। অবশ্যই আপনাদের কৃষি বিভাগের একটা কার্যক্রম আছে, আইপিএম বা সমন্বিত বালাই দমন, ওটার আওতায় আপনারা কি করছেন? হ্যাঁ, এটা আপনি ভালো বলেছেন। আমাদের কয়েক লক্ষ ক্লাব আছে, এক ক্লাবে ধরেন এই ধরনের ক্লাব, তাদেরকেই আমরা মানে উদ্বুদ্ধকরণ করে তারাই গঠন করেছে, তারাই দেখে শুনে। মেম্বার কার, সভ্য কারা? এখানকার মানে 2-3 ধরনের মেম্বার আছে, তবে সবই স্থানীয়, যারা একটু মানুষকে বুঝাতে পারে এগুলো হিসাবেও তাদেরকে দলনেতা করা আছে, এবং মহিলা ক্লাবও আছে, এবং তাদের মাধ্যমেও আমরা অনেক এইসব সচেতনামূলক কাজগুলো তাদের দিয়ে করি। আমরা বললে যতটুকু কাজ, আমাদের মাধ্যমে যে কথাটা সহজ মানে নিবে না, কিন্তু তাদের মাধ্যমে আমরা দেখছি যে মেসেজটা খুব গ্রহণযোগ্যতা বেশি, এবং এটাও সারা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এবং আমরা এই ক্লাবগুলো লক্ষ লক্ষ ক্লাবের মাধ্যমে কেমন পাচ্ছেন এটাতে আমরা ভালো ইয়েগুলো পাচ্ছি। কৃষকরা কি এটার মেম্বার এই ক্লাবের? হ্যাঁ, তারাই কিন্তু মেম্বার। আমার ওই স্থানীয় যে ক্লাবগুলো গঠন করা হয়েছে ওখানকার স্থানীয়, আপনি বললেন প্রায় 1 লক্ষ ক্লাব আছে, হ্যাঁ, তার সদস্য কতজন আছে? সদস্য প্রায় 10 লক্ষর কাছাকাছি। 10 লক্ষর কাছাকাছি। এটা কি মানে এরকম জায়গাগুলোতে আপনারা বেছে নেন, যে চাঁপাইনবাবগঞ্জে যেমন আমের জন্য, দিনাজপুরের লিচুর জন্য এরকম স্পেশাল? এটাও শুধু ফল না, অন্যান্য যেমন বেগুন, সবজি টবজি সব মিলে বা অন্যান্য মেসেজ। এখানে আপনারা কি মেসেজটা দেন? যে আমরা খাবারগুলো খাই বা যে সমস্ত বিষ প্রয়োগ করা হয়, সেগুলা কোন বিষটার কার্যকারিতা কেমন, কিভাবে না করে, কিংবা বন্ধু পোকা কিভাবে আছে কতগুলো, যেগুলো আসল শত্রু পোকা মারতে গিয়েই তো বিষ প্রয়োগ করে। তার মধ্যে আমরা চেষ্টা করি যে কিভাবে এই
ভালো পোকা আমাদের যেগুলো বন্ধু সেগুলোকে উপকারী। তারাকে যদি আমরা ব্যালেন্স করার জন্য, ওরা যদি থাকে ওই বন্ধু পোকাগুলো আবার ওই ক্ষতিকর পোকাগুলোকে ধরে ধরে খায় বা বিভিন্নভাবে তারাকে প্রতিহত করে। এমনকি আপনার কিছুক্ষণ আগে আলাপ হচ্ছিল যে আমরা সেক্স ফেরামন বলে একটা আমরা তরল পদার্থ ব্যবহার করি যাতে সমস্ত পুরুষ পোকাগুলো তাতে আকৃষ্ট হয়ে একটা থালার মধ্যে আমরা মানে সাবানের একেবারে কীটনাশক ব্যবহার না না করে করি অন্য আমরা কোনো এইভাবে এই সব পদ্ধতিগুলো এই যে আমরা এই পদ্ধতিগুলো জনপ্রিয় করি। কেমন জনপ্রিয়তা পাচ্ছে কৃষকদের কাছে? অ্যাকচুয়ালি আমরা তো খুবই ভালোই পাচ্ছি এবং এটা শুধু আমাদের দেশেই না, আমাদের এই প্রযুক্তি ব্যবহারটাকেও মানে অন্য আশেপাশের দেশগুলো, ডেভেলপ কান্ট্রিগুলোও কিন্তু তারা এটাকে খুব ভালো চোখে দেখছে। আমরা এটার খুব ভালো সুফল পাচ্ছি। অবশ্যই ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।